বা আমি ভাবছিলাম যে মাতৃ সম্মেলন আমরা কেন করি? তো শ্রী, শ্রী ঠাকুরের দুপুরের খাওয়ার পর আর যতক্ষণ না তার ঘুম আসতো ততক্ষণ আ তার কাছে অনেক মায়েরা অনেক দিনই একত্রিত হতেন। তো মানে এমন নয় যে অন্য সময় মায়েরা থাকতেন না। কিন্তু ওই সময়টা মনে হয় এক্সক্লুসিভলি মায়েদের জন্যে ছিল। তো সেখানে আ টুকিটাকি নানা ছোট, ছোট কথার মাধ্যমে তিনি মায়েদের জীবন চলনা কেমন হবে সেগুলো বুঝিয়ে দিতেন। রান্নাবাড়ি বা রান্নার রেসিপি, পরিবারের ছেলেমেয়েদের সাথে কেমনভাবে ব্যবহার করা, ছেলে মানুষ করা ইত্যাদি এরকম নানা বিষয়ে কথা হতো। খুব ছোট, ছোট ঘটনাও আছে যে কেউ হয়তো এমনভাবে বসে আছে যে আসা যাওয়ার দরজাটা সে মা যে আসা যাওয়ার যে দরজাটা সেখানেই হয়তো বসে পড়ল। তখন তাদেরকে বোঝানো যে মানুষের অসুবিধা না করে সে যাতে না হয় সেদিকে যেন সবসময় নজর থাকে। এরকম নানা রকম ছোট, ছোট জিনিস। তো অ ঠাকুর মনে হয় যে আ মায়েদের আলাদা করে সময় দিতেন কারণ মায়েদের দায়িত্ব প্রচুর। আমরা জানি যে সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা, ম্যান মেকিং ইনস্টিটিউশন। কিন্তু ভাবতে গেলে আমরা মায়েরা আমরা পাঞ্জাও পাই না, আমরা দীক্ষাও দিতে পারি না। তো এই যে ম্যান মেকিং ইনস্টিটিউশন এ সেখানে আমাদের এখানে ব্যষ্টি সমষ্টির সংস্কারের জন্য আমাদের এই কারখানায় আমাদের কর্তব্যটা ঠিক কি? তো নারীদের দায়িত্ব কেন্দ্রিক আলোচনা হয়তো মাতৃ সম্মেলনে করা যেতে পারে। শ্রী ঠাকুর সমাজ সংস্কারের জন্যে ৩ টি জিনিসের উপর জোর দিয়েছিলেন। শিক্ষা, দীক্ষা এবং বিবাহ। কিন্তু বলেছেন যে শিক্ষা এবং দীক্ষা দিয়ে মানুষকে শুধরানো যায় যদি তার জন্মগত সংস্কারটা ঠিক থাকে। তাই যদি আগে জন্মগত সংস্কারের কথায় আসি তাহলে সেখানে আমরা জানি যে বিবাহ বা বিয়েটা ঠিক হওয়াটা খুব জরুরি। তো আমার জীবন দিয়ে আমি কিছু, কিছু যা বুঝেছি এবং বর্তমানে চারিদিকে যা দেখছি আ সেইজন্য আমি ভাবলাম যে এই বিষয়ে কিছু বলি। আমি যেহেতু এখানে মানে স্টুডেন্টস দের পড়াশোনা বা পড়ানোর নিয়ে এদের মধ্যে নিয়ে থাকি আমি। আজকালকার জেনারেশনটাকে মনে হয় খুব ক্লোজলি দেখতে পাই। তাছাড়া আমাদের এখানে কিছু, কিছু আ দীক্ষিত ছেলেমেয়েরাও আছে। ছেলেরাই স্পেসিফিক্যালি। আ তো তাদের কাছ থেকেও নানা রকম ফিডব্যাক পাই। এ এখানে আইআইটিতে আছে যারা পিএইচডি বা বিটেক করছে। পাশে গুরুকুল কাংড়ি ইউনিভার্সিটি থেকেও একটা ছেলে আছে, ওখানেও বিটেক করছে। তো ওদের কাছে যেরকম ফিডব্যাক পাই তাতে ভবিষ্যৎটা অনেকটাই অন্ধকার মনে হয়। আ ভ ভ ফিডব্যাক পাই স্পেসিফিক্যালি বিয়ে সম্বন্ধে। তো সেইজন্যে উম আ কারণ মানে যতই আমরা ঠাকুরকে যেভাবেই ধরে চলি না কেন, আমাদের হয়তো অনেক সময় ঠাকুরের অনেক কথা আউটডেটেড মনে হয়। মনে হয় যে উনি যে সে সময় যে কথাগুলো বলে গেছিলেন সেগুলো এখন হয়তো চলবে না। যেরকম বলেছেন যে মেয়েদের কনটেক্সট এই বলি যে আ তিনি মেয়েদের রিলেটিভলি কম বয়সে বিয়ে আ হয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন। যদিও যুবতী মেয়েদের সম্বন্ধে বলেছেন যে যুবতী মেয়েদের নিজেদের বরকে বরণ করা উচিত। সুতরাং এরকম কথা কখনোই ঠাকুর বলে যাননি যে সবারই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া উচিত। কিন্তু এমনও কনটেক্সট আছে যেখানে উনি বলেছেন যে রিলেটিভলি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়াটা ভালো। স্বামী-স্ত্রী বয়সের দূরত্বের কথা ১৫ থেকে ২০ বছর বলেছেন। বলেছেন রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয়। তো আজকালকার যুগে আমার মনে হয় যে randomly আমি যেকোনো মেয়েকে যদি জিজ্ঞাসা করি, সে দীক্ষিত হোক, অদীক্ষিত হোক যে এই কথাগুলো কি ঠিক? এগুলো মানা যেতে পারে? তো আমার ধারণা ১০০% মেয়েরাই বলবে যে না, এগুলো আজকের যুগে চলবে না। কিন্তু সত্যি কথা বলতে কি আ একটা সময় হয়তো আমারও এই জিনিসগুলো মনে হতো যে আজকের যুগে চলবে না। কিন্তু ঠাকুর দয়া পরবশ হয় জীবনে আমাকে এমন অনেক জবর, জবর ঠক্কর দিয়েছেন যে এই কথাগুলো কথাগুলো চলবে কি চলবে না কতখানি ইম্পোর্টেন্ট সেটা আমি হয়তো নিজের মর্ম দিয়ে বুঝতে পেরেছি। আমার মনে হয় আমি যা বুঝেছি আমার নিজের জীবন দিয়ে যারা তথাকথিতভাবে আ স্বামীর সাথে সুখে সংসার করছে আর ঠাকুরকে নিয়ে চলছে তারাও হয়তো যেহেতু কথাগুলো বোঝার দরকার পড়েনি, এজন্যে তারাও হয়তো বুঝবে না। তাই ঠাকুরের কথা এ যুগে প্রযোজ্য কিনা তাই নিয়ে হয়তো তাদের ভাবার দরকার পড়ে না।
কিন্তু ঠাকুর তো যুগপুরুষোত্তম এবং বলেছেন যে আগামী হাজার হাজার বছরের জন্য তিনি দিয়ে গেলেন। তাহলে এটা কি করে সম্ভব? যে তিনি যা বলে গেছেন তা জাস্ট ৭০-৮০ বছর পরে বা ৫০ বছর পরেই মনে হচ্ছে যে চলবে না। তাহলে হাজার হাজার বছর সেই জিনিসটা কি করে চলবে? ভাবতে গেলে আমরা চাই কি? আমরা চাই যে যেটা আমি দেখি আজকাল পলিটিক্যাল প্রোপাগান্ডাতেও যে রামরাজ্য, রাইট? রামরাজ্য সবাই প্রমিস করে পলিটিশিয়ানসরা। কিন্তু যখন সেটা তারা ডেলিভার করতে পারে না তখন তাদেরকে ক্রিটিসাইজ করা হয়। তো রামরাজ্য হচ্ছে সেরম জায়গা যেখানে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি সবকিছু আছে। রামরাজ্য কিন্তু স্থাপনা হয় সেই রাজ্যের মানুষদের দিয়ে। মানুষগুলো ভুল হলে রামরাজ্য কি করে হবে? তো আমরা চাই যে আমরা যেমন আমরা তেমনই থাকবো। কিন্তু আমাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রতুল হবে। সেটা কি সম্ভব? আমাদের যতই অর্থ, পয়সা, কড়ি দেওয়া হোক না কেন, আমরা সবকিছুই অল্প সময়ের মধ্যে নষ্ট করে ফেলবো। কারণ ঠাকুর বলেছেন মানুষ অর্জন করে বা উপার্জন করে চরিত্র দিয়ে। তাই চরিত্র না থাকলে সেটা হবে ফুটো হাঁড়িতে জল ঢালার মতো। তো আমাদের দরকার চরিত্রবান মানুষ। আর জন্মগত সংস্কার না নিয়ে আসলে ঠাকুরই বলেছেন যে পরিবেশ তাকে পুরোপুরি তৈরি করতে পারে না। এইখানে সৎসঙ্গে যারা আছেন তাদের অধিকাংশই নিশ্চয়ই বিবাহিত এবং তার সবারই হয়তো সন্তানাদি আছে। তো আপনি ধরুন অনেক ইষ্টপ্রাণ, এমন মানুষ আছেন যারা অনেক ইষ্টপ্রাণ অথচ তাদের সন্তানের মধ্যে সেই ইষ্টপ্রাণতাটা তারা দেখতে পান না। অনেক চেষ্টা করেও হয়তো সন্তানকে ঠাকুরমুখী করতে পারছেন না। আমার নিজের পরিবারের একজনের কথা বলি যে তিনি এখন আর নেই কিন্তু তিনি এসপিআর ছিলেন। প্রত্যেক মাসে তা আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে, খুব ছোট নয়। কিন্তু যাই হোক মনে আছে তার বাড়িতে প্রতি মাসে আ সৎসঙ্গ হতো। তিনি নিজের ৩ টি ছেলেমেয়েকেই দীক্ষা দিয়েছিলেন এবং সেই ৩ টি ছেলেমেয়ের মধ্যে একজনও সেটাকে কন্টিনিউ করেনি। তারা সবাই ছেড়ে দিয়েছে। আবার আমি এমন মানুষকেও চিনি, এমন একটা ছেলেকে চিনি যার মাত্র ২১ বছর বয়স বা এখানে যে আইআইটিতে যে ছেলে বাচ্চাগুলোর কথা বলছি, তারা কিন্তু প্রবলভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলছে। ঠাকুর সম্বন্ধে তাদের জানার অনেক আগ্রহ। আমার তাদেরকে দেখে মনে হয় যে এমন ছেলেদেরই দরকার সৎসঙ্গের আগামী দিনে। এরা এখানে হস্টেলে থাকে। তারা স্বস্ত্যয়নী নিয়েছে। আ অ্যাকচুয়ালি তারা সারা জীবনে কখনো পেঁয়াজ রসুন খায়ওনি। তারপরে ধীরে, ধীরে বড় হতে, হতে দীক্ষা নিয়েছে, স্বস্ত্যয়নী নিয়েছে। এখানে খাওয়ার প্রচন্ড অসুবিধা। কোনো দিন বেচারারা খেতে পায় না। এমনও দিন এবং অধিকাংশ দিন এখানে যে সিক ফুড হয়, হস্টেলে যে রোগীদের জন্য যে খাবার হয়, যেটা সিম্পলি সিদ্ধ করা তরকারি, ডাল, ওরা অধিকাংশ দিন সে সমস্ত জিনিসই খায়। তাদের জীবনে কোনো কমপ্লেন নেই। ওই যে খাবো না ডিসাইড করেছে, ঠাকুরের জন্যে ছেড়েছে বা যাই হোক না কেন। তো সেই জিনিসটাকে এরম অটল ভাবে ধরে থাকার ক্ষমতা কতজনের আছে? এইরকম ডিটারমিনেশন, এরকম চারিত্রিক দৃঢ়তা এই বয়সের ছেলেদের মধ্যে খুব কম দেখা যায়। ঠাকুরকে ধরে তারা সেই পথে চলতে পারছে। যেখানে এই আইআইটিতেই আমরা আকছা শুনতে পাই এবং খবরেও বেরোয় লোকাল খবরে যে ছেলেমেয়েরা এত বেশি মদ খায় যে আশেপাশের হোটেলগুলোতে গিয়ে তারা রাত্রেবেলা ১১টা, ১১:৩০, ১২টার সময় এবং মেয়েরাও এবং মেয়েরা বেশি সংখ্যায় তারা এত বেশি আ মদ খায় যে সেখানে পুলিশের রেড হচ্ছে। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে ধরছে। তারপরে ড্রাগস ভীষণ কমন একটা জিনিস ইভেন আইআইটিজ এও। এখানকার বাচ্চারা অনেক ট্যালেন্টেড পড়াশোনা করতে আসে কিন্তু তাদের জীবনটাকে ঠিকভাবে চালনা করা হয়নি আগে থেকে জন্যে অনেকখানি তারা এদিক ওদিক ভাবে বিক্ষিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা থাকে। অনেক বেশি প্রেশারে থাকে তারা। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের জেনারেশনকে এভাবে অ্যাঙ্কার করে দিতে পারি এমন একটা জায়গায়, তাহলে এই যে বাচ্চাগুলোর কথা, সৎসঙ্গী বাচ্চাগুলোর কথা আমি বলছি, তাদের বাবা-মারা কত নিশ্চিন্ত যে দুনিয়া আ মদ খাক। আমি জানি আমার ছেলেটা মদ তো কি আমার সিগারেটও খাবে না। এই যে একটা বিশাল বড় নিশ্চিন্ততা নিয়ে মানুষ বাঁচে। তো এই জিনিসগুলো আমরা দেখি যে মানুষ দুরকমের হয়। ঠিক সেই এট দ্য সেম টাইম আমি এ কথাও বলছি যে এমনও সৎসঙ্গী আছে যাদের ছেলেমেয়েরা ইষ্টপ্রাণ হচ্ছে না। আবার এমন আছে যাদের ছেলেমেয়েরা ইষ্টপ্রাণ হচ্ছে। তো এইরকম কেন হয়? আমি আমার প্রতিবেশীর আ ইউ নো
আমার মেয়েটা হয়তো আমার কথা শোনে না। আমার অবাধ্য। তার হয়তো আমার জন্য কোনো ফিলিংস নেই। অথচ আমি দেখছি আমার প্রতিবেশী মেয়েটা ঠিক তার উল্টো। তো এরকম কেন হয়? ঠাকুর বলছেন, "মা মানে যিনি মেপে দেন।" আজকে আমার সন্তানের আচরণে আমি ক্ষুব্ধ হতে পারি, বিরক্ত হতে পারি। কিন্তু আমার জানা উচিত যে আমিই তাকে মেপে দিয়েছি। ব্যাপারটা খানিকটা এরকম যে ল্যাংড়া আমের বীজ থেকে ল্যাংড়া আমের গাছ হবে। কিন্তু সব ল্যাংড়ার একরকম টেস্ট হয় না। সেটা অফকোর্স ল্যাংড়ারও অনেক ভ্যারাইটি থাকে। তাছাড়াও সেটা মাটির উপর ডিপেন্ড করে। তো ঠাকুর বলছেন যে আমরা হচ্ছি সেই মাটি। আমার কোয়ালিটির উপর ডিপেন্ড করবে যে আমার স্বামীর গুণ কতখানি আমার সন্তানের মধ্যে আমি আনতে পারছি। এবং এখানে কোয়ালিটি মানে আমি কেমন নাচতে পারি, গাইতে পারি নয়। এটা প্রাইমারিলি আমার চরিত্র। স্পেসিফিক্যালি আমি আমার স্বামীর প্রতি কতখানি শ্রদ্ধাশীল সেটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। অফকোর্স এটা শুধু আমার উপর ডিপেন্ড করে না। যেরকম একদিন এক আশ্রমিক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে মানে এসে লিটারেলি তিনি কখনো রেগে মেগে অলমোস্ট কেঁদেই ফেলেছেন। কাঁদতে, কাঁদতে বলছেন যে, "আমার মেয়েটাকে নিয়ে আমি যেন আর পারছি না। আমাকে জ্বালাতন করে বিরক্ত করে একাকার করে দিয়েছে।" তো তার অবস্থা দেখে তখন শ্রী শ্রী ঠাকুর হাসতে, হাসতে বলছেন যে, "ও তো তুই। ওর উপর রাগলে কি হবে?" এরকম ইত্যাদি নানা রকম কথা বলছেন। তো অর্থাৎ আমাদের সন্তানরা কিন্তু আমাদেরই বিবর্তিত রূপ। বংশ পরম্পরায় যেটা ক্যারিড হয়ে আসছে তাই তাদের মধ্যে নানাভাবে দেখা দিচ্ছে। কিন্তু শুধু তবুও যদি আমি আমাদের দায়িত্বটুকুর কথাই বলি মানে মেয়েদের বা নারীদের দায়িত্বটুকুর কথাই বলি যে সেখানে আমার স্বামীর প্রতি শ্রদ্ধা কেমন সেটা কিন্তু অনেক কিছু ডিটারমাইন করে। আমার স্বামী যদি শ্রদ্ধার পাত্র না হন তাহলে অবশ্যই আমি তাকে শ্রদ্ধা করতে পারবো না। কারণ আমরা সবাই সাধারণ মানুষ। তাই সিসি ঠাকুর নারীর নীতিতে এমন অনেকগুলো বাণী দিয়েছেন যার ফোকাসটা হচ্ছে যে আমাদেরকে কেমন পুরুষকে বরণ করা উচিত। যে আমার থেকে বয়সে ছোট বা আমার সমবয়সী আমরা একই ক্লাসে পড়েছি বা যার শিক্ষা দীক্ষা আমার সমান বা আমার থেকে কম তাকে কি আমি শ্রদ্ধা করতে পারবো? তাকে ওই স্কুল কলেজের টাইমে আমার অনেক ভালো লাগতে পারে। কিন্তু এটা জানা দরকার যে সে আমার শ্রদ্ধার পাত্র হতে পারবে না। এবং বয়স বাড়ার সাথে, সাথে আমরা অ্যাকচুয়ালি এটা বেশি করে বুঝতে পারি। বয়স যখন কম থাকে তখন জেনারেলি আমাদের অত ম্যাচুরিটি এক্সপেরিয়েন্স থাকে না যে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। পরবর্তীকালে যখন স্ত্রীর কাছে স্বামী শ্রদ্ধার উপযুক্ত মানুষ বলে মনে হয় না, তখন সে কি করে? স্বামীকে গালিগালাজ করে, তার সঙ্গে ঝগড়াঝাটি করে। সে নিজের জীবনেও অসন্তুষ্ট থাকে, দুঃখে থাকে। আর সেই স্বামীও কিন্তু তার নিজের জীবনের প্রতি প্রচন্ডভাবে বীতশ্রদ্ধ থাকে। সেটা স্বাভাবিক ব্যাপার। যে গালিগালাজ খাচ্ছে সে কি আর আনন্দে থাকবে? আবার এটাও ঠিক, এ সমস্ত কথা কিন্তু ঠাকুরেরই নানাভাবে বলা আছে যে আ তাছাড়া আরেকটা যেটা জিনিস হচ্ছে যে আ মেল ইগো। মেল ইগোটা যেহেতু পুরুষের ইগো বেশি হয়, বড় হয়, সেখানে স্ত্রীর সামনে নিজের গুরুত্বটা বজায় রাখার জন্যে সে তখন নিজেকে স্ত্রীর উপর ইম্পোজ করতে থাকে। অর্থাৎ যে শ্রদ্ধা তার প্রাপ্য নয়, সেটা পাওয়ার জন্যে তখন সে জোর জবরদস্তি করে অর্থাৎ ঝগড়াঝাটি, চেঁচামেচি, রাগারাগি সবকিছুই করতে পারে। তো ২ ক্ষেত্রেই, দুটো সিনারিওতেই কিন্তু জীবন অসহনীয় হয়ে ওঠে। এছাড়াও আসে আরেকটা কথা যে যখন জীবনে গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার সময় আসে তখন দেখি যে আমরা দুজনেই তো একই জায়গায় দাঁড়িয়ে আছি। কে কার উপর ভরসা করব? ইনফ্যাক্ট এটা সায়েন্স বলে যে মেয়েদের মেন্টাল ম্যাচুরিটি ছেলেদের থেকে তাড়াতাড়ি শুরু হয় এবং টিন পর্যন্ত কিন্তু মেয়েরা ছেলেদের থেকে ম্যাচুরিটি লেভেলে এগিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার সমবয়সী একজন পুরুষ সে আমার থেকে বেশি ম্যাচিওর হয়তো সারা জীবনেও হতে পারবে না। সে আমার থেকে বুদ্ধিমান হতে পারে। জেনেটিক্যালি যেহেতু পুরুষরা ডিসিশন মেকিং এ সবসময় এগিয়ে থেকেছে, সেহেতু এমন হতে পারে যে তাদের মধ্যে ন্যাচারালি ডিসিশন মেকিং পাওয়ারটা বেশি আছে। কিন্তু ম্যাচুরিটি সমান অথবা কম থাকবে। আরেকটা দিক যেটা সেটা হচ্ছে যে আমরা যখন ছোট থাকি তখন বাবা-মা আমাদের জন্যে অনেক ডিসিশন নেন। আমরা একটা প্রটেকশন এর মধ্যে থাকি। আমরা তাদের উপর ভরসা করতে শিখি। পরবর্তী জীবনে যদি এমন কেউ না থাকে যার উপর ভরসা করা যায়, তাহলে কিন্তু আমাদের ভুলভাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো অনেকেই ভাবতে পারে যে তাহলে
মহিলারা কি সারা জীবন অন্যের উপর ভরসা করেই থাকবে? আমি সেই কথাটাতে একটু পরে আসছি। আগের মানে কথার সূত্র ধরে বলি যে ধরেই নিলাম যে আমরা আমরা অন্যের উপর নির্ভর করতে ভালোবাসি। আমাদের জন্য কেউ ডিসিশন নিলেই আমাদের ভালো হয়। তাহলে বাবা-মার পরে পরবর্তীতে স্বামী হচ্ছেন সেই মানুষটি। আর তাই শ্রী ঠাকুর বলেছেন যে পিতা এবং পতি এই দুটো শব্দই কিন্তু পা ধাতু থেকে এসেছে। পা ধাতুর অর্থ হচ্ছে পালন করা। অর্থাৎ পিতার বর্তমানে যা দায়িত্ব একজন অবিবাহিত মেয়ের জন্যে পরবর্তীকালে সেই দায়িত্ব স্বামীর উপরে যায়। তার মানে পিতা এবং পতি যেন সব দিক দিয়ে স্ত্রীর পালনক্ষম হয়, স্ত্রীকে পালন করতে পারে। আর সেই কারণেই যেহেতু দায়িত্বটা অনেকটা সিমিলার, সেজন্যে ঠাকুর বলেছেন এরকম একটা অনেক বেশি বয়সের দূরত্বের কথা। যে ১৫-২০ বছর বয়সের পার্থক্য হলে ভালো। আজকের জগতে মেয়েরা এই সমস্ত কথা শুনে আটকে উঠবে। আমাদেরও আমরা মানে জেনারেলি অতখানি ভাবতে পারি না। আ কিন্তু ঠাকুর বলছেন যে বংশবিদ্যা, চরিত্র সব দিক থেকে উন্নত স্বামীকে হতে বলেছেন। শুধুমাত্র এই কারণেই যে স্ত্রী যাতে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে পারে। এর সাথে ঠাকুর সবর্ণ আর অনুলোম অসবর্ণ বিয়ের কথাও বলেছেন। সেগুলো একটা আলাদা দিকে পড়ে যাচ্ছে। তো সেই নিয়ে এখন বলা যাবে না। তো মোদ্দা কথা হলো যে সব দিক দিয়ে যদি superiority থাকে তাহলে একজন মহিলা জেনারেলি তার স্বামীর উপরে চেঁচামেচি করতে পারবে না বা গালিগালাজ করতে পারবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে বিয়ের আগে আমরা সবাই বাড়িতে যেহেতু ছোট থাকি, বাবা-মা আমাদেরকে আদরে প্রতিপালন করেন, তাই না? তো বিয়ের পর স্বামী যদি বয়সে অনেকটা বড় হন, তাহলে তিনিও তার প্রতি সেরকমই, সেই স্বামীও তার স্ত্রীর প্রতি সেরকমই স্নেহশীল হন। ঠাকুর বলেছেন যে স্ত্রীর স্বামীর প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা থাকবে আর স্বামীর স্ত্রীর প্রতি একটা শ্রদ্ধাপূর্ণ স্নেহল ব্যবহার থাকবে। তো সেই আদরে প্রতিপালিত হওয়ার যে অনুভবটা সেটাও কিন্তু সেটা কিন্তু বিয়ের পরও খানিকটা থেকে যাবে যদি স্বামী আর স্ত্রীর বয়সের মধ্যে খানিকটা পার্থক্য থাকে। মানে বেশ খানিকটা পার্থক্য থাকে। এটা ঠিক কথা যে এখানে স্বামীরও অনেক করণীয় আছে। তাকে শ্রদ্ধা অর্জন করতে হবে। শুধু ঘরে নয় বাইরেও। ঠাকুর বলেছেন যে আ স্পেসিফিক্যালি বাইরের লোকজনদের সম্পর্কে ঠাকুর এক জায়গায় বলেছেন যে একজন মানুষকে যদি ১০ টা লোক শ্রদ্ধা করে তখন সেটা দেখে তার স্ত্রীরও তার সম্বন্ধে শ্রদ্ধাটা বেড়ে ওঠে। অর্থাৎ সে হয়তো অতটা শ্রদ্ধার চোখে দেখতো না বা জানে না। কিন্তু যখন দেখছে যে আর ১০ টা লোক আর ২০ টা লোক আমার স্বামীকে এতখানি শ্রদ্ধা করে, তখন ধীরে, ধীরে তার মধ্যেও শ্রদ্ধা আসতে আরম্ভ করে। এর উল্টোটাও ঠিক হয় যে আমার স্বামী যদি শ্রদ্ধাশীল না হন, তাকে যদি বাইরের ১০ টা লোক এসে গালিগালাজ করে যায় আমার সামনে, তারা যদি তাকে অপবাদ দেয়, তাকে বাজে কথা বলে, তখন আমি শুরুতে যতই তার প্রতি শ্রদ্ধাশীল থাকি না কেন, ধীরে, ধীরে যখন জানতে পারবো, তখন কি আমি আর তাকে শ্রদ্ধা করতে পারবো? আমরা এটাই মেনে চলি যে আমরা সবাই সাধারণ মানুষ। সাধারণ মানুষ কিভাবে ব্যবহার করে। তো সেই ব্যবহারটা যাতে অনেকটা সহজ হয়ে উঠতে পারে। যে সিচুয়েশনস গুলো আমাদের ব্যবহারটাকে স্বাভাবিকভাবেই উন্নতির দিকে নিয়ে যায়, সেই জিনিসগুলো, সেই সিচুয়েশনস গুলো ঠাকুর আমাদেরকে বলে দিয়ে গেছেন। আর এইজন্যেই স্বামীকে সব দিক থেকে অনেকখানি উন্নত হতে বলেছেন। সেখানে বয়সের ডিফারেন্সটা এই এতখানি রাখতে যে বলেছেন, তার পিছনে আমার মনে হয় এই কারণগুলোই আছে। তো এই যে আমি বলছিলাম যে আমরা নির্ভরশীল হতে পছন্দ করি। তো সেই প্রসঙ্গে আমি বলি যে আজকের যুগে আমরা নারী পুরুষের সমতার কথা বলি। আ অনেক ফেমিনিস্ট আছে। আ একটা সময় হয়তো আমিও সেরকম ভাবেই ভাবতাম। কিন্তু পরবর্তীকালে আমি যখন ঠাকুরকে আরো ভালো করে জানলাম, তখন আমি জানতে পারলাম যে ঠাকুর বলছেন যে, যে দুটো জিনিস সম্পূর্ণভাবে বৈশিষ্ট্যে আলাদা, তাদেরকে কম্পেয়ার করা যায় না। অর্থাৎ মানুষের দুটো প্রজাতি হলেও স্ত্রী আর পুরুষের বৈশিষ্ট্য এতখানি আলাদা যে তারা কম্পেয়ারেবলই নয়। তাদের মধ্যে সমতা আনার চেষ্টা একটা বৃথা চেষ্টা। আমি কি গাছ আর মাটিকে কম্পেয়ার করতে পারি? পারি না। আমি আ সেরকম ভাবেই অনেক জিনিস আছে, অধিকাংশ জিনিস আছে আমাদের চারপাশে যেগুলোকে কম্পেয়ার করা যায় না। তো এটাও ঠিক সেরকমই ব্যাপার। স্ত্রী আর পুরুষ কম্পেয়ারেবল নয়।
আজকে আমি যদি দিল্লি যেতে হয়, আমাকে যদি দিল্লি যেতে হয় এবং আমি যদি এ আমি কি রাত্রি ১১:০০ র সময় দিল্লিতে একলা ট্রেনে বা ফ্লাইটে পৌঁছতে আমার সাহস হবে? মানে সেখান থেকে আমাকে অন্য কোথাও একটা যেতে হবে। আমি একলা যাওয়ার সাহস করব না। কারণ আমার একজন একলা মহিলার রাত্রি ১১:০০-১২:০০ র সময় দিল্লির রাস্তায় বাস, ট্যাক্সি কিছুতেই ঘোরা সেফ নয়। কিন্তু আমার সাথে যদি একজন পুরুষ থাকে, সে আমার বাবাই হন, আমার স্বামীই হন, আমার ভাই হন বা আমার যাদের ছেলে বড় হয়ে গেছে ছেলে হোক বা যদি একজন বন্ধুও থাকে, তাহলে কিন্তু আমি অনেকখানি বেশি সেফ ফিল করি। যদি সমানই হতাম, তাহলে এই একলা থাকলে ভয় পাবো কেন? আর কোনো পুরুষের সাথে থাকলে আমার ভয় কম লাগবে কেন? সুতরাং প্রাকৃতিকভাবেই আমাদের পুরুষদের প্রতি প্রয়োজনে নির্ভরশীল হতেই হয়। এবারে আমি যদি আরো একটু ১০০-১৫০ বছর পিছনে যাই, তার থেকে কম পিছনেও যেতে পারি। মোটামুটি ১০০-১৫০ বছর একটা সেফ ডিসট্যান্স। তো আমি যদি তখন যাই, তখন দেখব যে ট্রান্সপোর্টেশন কেমন ছিল? সেরকম ছিল না যে মায়েরা সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে একা এদিক সেদিক চলাফেরা করতে পারে। কোথাও যেতে এত সময় লাগতো, এতবার ট্রান্সপোর্টেশন মোড চেঞ্জ করতে হতো যে জেনারেলি মহিলারা বা মেয়েরা একা কোথাও যাওয়ার কথা ভাবতে পারত না। তারপরেও অনেক রকম দুর্ঘটনা ঘটতো। তো সব মানুষেরই বাইরে তখন ঘোরাফেরা করা অনেক কম ছিল। পড়াশোনা, চাকরি সবই কম হতো। পুরুষরাই অনেক কম করত, মেয়েরা তো কম করতই। তো বহির্জগতের এক্সপোজার বলে মহিলাদের কাছে বা মেয়েদের কাছে বিশেষ কিছু ছিল না। এবং এইটা শুধু গত ৭০, ১০০, ১৫০ বছরের কথা নয়। এটা হাজার বছর ধরে চলে এসেছে। তো সেই কারণে বলা যায় যে জেনেটিক্যালি মেয়েরা সেইভাবে প্রোগ্রামড হয়েছে। তো এই জেনেটিক সাইকেলটা ব্রেক করতেও কিন্তু আরো অন্তত কয়েকশো বছর লাগবে। যখন হয়তো মেন্টালি আমরা আর কারোর উপরে নির্ভরশীল থাকবো না। সেটা জরুরি নয়। সেই সাইকেলটা ব্রেক করাটা জরুরি নয়। কিন্তু যদি কেউ ব্রেক করার কথাও ভাবে, তাহলে সেটা এত কুইকলি আসবে না, এত তাড়াতাড়ি আসবে না। ব্যাপারটা হচ্ছে যে এটা একটা জেনেটিক প্রোগ্রামিং হয়ে গেছে যে কারণে এটা আবার অনেক বছর লাগবে এই মেন্টাল মানসিক নির্ভরশীলতাটাকে থেকে মুক্তি পেতে। তো এইটা আমাদের আপাতত একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য এবং সেটা সায়েন্টিফিক্যালি আমি আমার মাকে দেখেছি, আমার দিদিকে দেখেছি যে তাদের কিন্তু কোনো রকম ফাইন্যান্সিয়াল ম্যাটার্স এ ১ পয়সার ইন্টারেস্ট নেই। ছিল না, আজও নেই। তারা নিজেদের স্বামীর উপর নির্ভর করেই কিন্তু সুখী। আমার জামাইবাবু বরং আমার দিদিকে বারবার বলেন যে, "এটা করো, সেটা করো।" সেও করবে না। না আমি ইনফ্যাক্ট আজ থেকে ৪-৫ বছর আগেও ১ম বার এটিএম থেকে টাকা তুলল। তো এইরকম একটা ভয়ংকর ডিপেন্ডেন্স এবং এটা হচ্ছে অধিকাংশ পরিবারে মহিলাদের সাথে। তো যখন নির্ভরশীলতাটা আমাদের মধ্যে প্রকৃতিগতভাবে আছে, তাহলে একজন নির্ভরযোগ্য পুরুষকেই স্বাভাবিকভাবেই স্বামী হিসাবে আমাদের বরণ করা উচিত। কে নির্ভরযোগ্য সেটা ডিসাইড করার কিছু সিম্পল আউটলাইন শ্রী ঠাকুর দিয়ে গেছেন। যার মোদ্দা কথা হলো যে স্বামীর প্রতি শ্রদ্ধা সমন্বিত ভালোবাসা বা টান। ঠাকুর এক জায়গায় বলছেন, আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি পড়ছিলাম আলোচনা প্রসঙ্গেতে যে একটি মাকে কিছু টাকা দেওয়ার পরে ঠাকুর বলছেন যে, "আচ্ছা মানুষের টাকার প্রতি লোভ হয়, কিন্তু যাতে টাকা হয় তাতে লোভ হয় না কেন?" এইজন্যই ঠাকুর বলেছেন, "মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর।" যেখান থেকে টাকাটা আসছে সেইটার প্রতি লোভ না হয়ে আমাদের টাকার প্রতি লোভ হয়। আবার তারপর ঠাকুর বলছেন যে, আবার অনেক মেয়েদের ছেলের লোভ থাকে। কিন্তু যাকে দিয়ে ছেলে পায় তার প্রতি লোভ থাকে না। মানে তারা চায় যে তাদের কাছে এক অ্যা তা তাদের অনেক মায়েরা চায় যে তাদের একটা ছেলে হোক। কিন্তু সে স্বামীর মাধ্যমে ছেলে হবে, তো স্বামীর প্রতি লোভ নেই। আর তারপরে বলছেন যে অবশ্য অনেকের স্বামীর প্রতিই মুখ্য লোভ থাকে এবং স্বামীরই সন্তান হিসাবে সন্তানের প্রতি টান থাকে। তাদের সন্তান কেমন হয়ে ওঠে তা যা। অর্থাৎ যাদের যে সমস্ত স্ত্রীদের স্বামীর প্রতি লোভ থাকে তাদের সন্তান সুন্দর হয়ে ওঠে। সেই কথাটা ঠাকুর বলতে চাইছেন। তো সেই ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তিনি ওই কথাই বলছেন। যে আ ভালো সন্তানের সংস্কারগতভাবে ভালো সন্তানের জন্ম দেওয়ার একটা বিশেষ প্রধান তুক হচ্ছে স্বামীর প্রতি টান এবং স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্যে অনেক কথা উনি বলে গেছেন যেগুলো ফলো করলে হয়তো আমাদের সুবিধা হবে। কিন্তু এই সমস্ত কথা আমাদের প্রজন্মকে বর্তমান প্রজন্মকে বোঝানো ভীষণ মুশকিল। একটা সহজ উপায় হচ্ছে শ্রী ঠাকুরের প্রতি টান।
আমরা যখন ঠাকুরকে ধরেছি তখন তিনিই বলেছেন যে, "কিছু কথা মানবো আর কিছু কথা মানবো না সে হবে না।" তাকে ঠিকভাবে ধরা মানে তিনি যা বলেছেন তাই মানা। আর নয়তো ঠাকুরই বলতেন, একটা কথা অনেকবারই বলতেন যে, "শেয়ার লালন একখানি রয়, লক্ষ যোজন ফাঁক।" অর্থাৎ শারীরিকভাবে এক জায়গাতে আছে কিন্তু মানসিক ভাবে তারা একজন আরেকজনের থেকে অনেক দূরে, যেটাকে আমরা বলি পোলার অপোজিটস। কিছুই মানে একজন আরেকজনকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করছে না। আরেকটা ঠাকুর এক মায়ের সম্বন্ধে এই প্রসঙ্গেই বলছেন যে, "সে আমার সেবা করে। আমার হয়তো একটা প্রয়োজন। কিন্তু ও যে কাজটা করছে সেটা যতক্ষণ না পর্যন্ত সারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও আমার প্রয়োজনটাতে ধ্যান দেবে না।" এবং তার মধ্যে যদি অন্য কেউ আমার প্রয়োজনটা মিটিয়ে দেয়, তাহলে তার উপর আবার চটেও যায়। এটা কিন্তু একটা সেবা অপরাধ। তো এটাই হচ্ছে ঘটনা যে আমরা কিন্তু অনেক সময়ই অধিকাংশ সময়ই নিজেদের খেয়াল খুশি মতো চলি। তাকে নিয়ে ঠাকুর বলেছেন আ "চলন ছাড়া চরণ পূজা ব্যর্থ পূজা নিছক জানিস।" অর্থাৎ চরণ পূজা করে লাভ নেই। চলন পূজাটা করাটা বেশি জরুরি। কিন্তু আমরা অধিকাংশ সময়ই তার চরণ পূজা নিয়েই বেশি ব্যস্ত থাকি। তিনি ঠিক যেটা চেয়েছেন সেটা না করে নিজেদের যেটা ঠিক লাগে, যেটা কনভেনিয়েন্ট লাগে, যেটা সুবিধা লাগে আমরা সেটাই করি। কিন্তু সেভাবে তো উন্নতি হতে পারে না। আর আজকালকার ক্ষেত্রে বলি যে আ জন্মগত সংস্কারের পরে যদি আমরা আসি শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে, তো আমাদের সন্তান সেরকমই হবে যেমন সে আমাকে দেখবে। আমি বলি আমার পরিবেশটা কিরকম। এখানে তো চারদিকে সবাই প্রফেসরস এবং সবারই ভালো এবং স্টেবল একটা ইনকাম আছে। ক্যাম্পাসের মধ্যে প্রচুর ফ্যাসিলিটি সুতরাং একটা বেশ কমফোর্টেবল লাইফ। তো এই প্রফেসরদের অধিকাংশের বাড়িতেই সব কাজের জন্যে লোক আছে। রান্না, বাড়ি, সবজি কাটা, ডাস্টিং, আ উম ঘর ঘর মোছা, ঝাড়ু পোছা তো বটেই। তো সব রকমের কাজের জন্যেই লোক আছে। তো ভাবতে হয় যে এদের স্ত্রীরা তাহলে কি করছে? খুব কমেরই স্ত্রী এদিক সেদিক কাজ করে। অধিকাংশেরই স্ত্রী হচ্ছে হোম মেকারস। তো তারা কি করে? তারা কিটি পার্টি করে, শপিং করে, বন্ধুদের সাথে হাঁটা চলা, গল্প করে, রূপচর্চা করে এবং তা একটা বেশ সুখের জীবন তারা যাপন করছে। আমার তাতে কোনো অসুবিধা নেই। তাছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রবলেমটা হচ্ছে যে নেক্সট জেনারেশন কি শিখছে? তারা মাকে যা করতে দেখছে তার জন্যে তাদের মায়ের প্রতি তো কোনো রকম ভাবেই শ্রদ্ধা হবে না। কারণ তারা সেরকম কোনো কাজই করছে না। যা দেখে তার বাচ্চারা, তার সন্তানরা শিখতে পারে। তো তাদের জন্য শিক্ষণীয় তো কিছুই করা হচ্ছে না। সুতরাং ওরা যেটা পাবে নিজের মতো করে যেভাবে যেটা পাবে সেটা করবে। তারাও সোশ্যাল মিডিয়া ফলো করবে। আজকাল আমি অনেকেই শুনি যে তাদের বররা রাগারাগি করে কারণ তারা ঘন্টার পর ঘন্টা বসে রিল দেখছে। এবারে আমি যদি ঘন্টার পর ঘন্টা রিল দেখি, আমার মেয়েটাও ঘন্টার পর ঘন্টা রিল দেখবে এবং আমি যদি তাকে বলি, "এই তুই কেন রিল দেখছিস?" সে আমাকে বলবে, "তুমি কেন রিল দেখছো?" তো মায়েদের করণীয় কি কিছু কম আছে? ঠাকুর হয়তো মায়েদের চাকরি করার পক্ষপাতী ছিলেন না। কিন্তু আমার মনে হয় সেটা প্রধানত নির্বিচার পুরুষ সঙ্গ যেন না হয় তার জন্যে। ঠাকুর কিন্তু শিল্পব্রতর কথা বলেছেন। বলেছেন মেয়েদের সংসারের জন্য কিছু ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন করা বিশেষভাবে দরকার। তাই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হওয়ার কথা বলেননি। চাকরি তো তিনি পুরুষদের করাও পছন্দ করতেন না। সবসময় বলতেন যে চাকরি করলে একটা চাকুরে মানসিকতা চলে আসে। তাতে স্বতন্ত্র চিন্তা ভাবনার ক্ষমতা কমে যায়। এইজন্য তিনি সেবাবুদ্ধি সম্পন্ন ব্যবসার কথা বলতেন। এবং আমাদের সামনে শ্রী বড়মা ছিলেন, শ্রী মা ছিলেন। মা 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 জন মনোমোহিনী দেবী। তো দুজনের পার্সোনালিটি কিন্তু অনেকটা আলাদা ছিল। মা সৎসঙ্গ আন্দোলনের ফোরফ্রন্ট এ ছিলেন। তার অত্যন্ত ডায়নামিক একটা পার্সোনালিটি ছিল। সব কাজে তিনি অগ্রণী ছিলেন যতদিন বেঁচে ছিলেন। আশ্রমিকদের জন্য ভিক্ষা করা, রান্না করা থেকে আরম্ভ করে দীক্ষা দেওয়া সব তিনি করতেন। অথচ তিনি সবার মা ছিলেন। তার কাছে গেলে সবারই মনে হতো যে সে তার নিজের মায়ের কাছে এসেছে। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছেন যে সিআর দাসকে, চিত্তরঞ্জন দাসকে আপনি কেন দীক্ষা দিলেন না? তখন ঠাকুর বললেন যে, আ সিআর দাসের কম বয়সে মা মারা গেছিল। তো মায়ের প্রতি মায়ের জন্য একটা ক্ষুধা ছিল তার মধ্যে। মা আমার মাকে মানে জননী মনোমোহিনী দেবীকে তিনি খুব ভালোবাসতেন। মাও উনাকে খুব ভালোবাসতো। তো এইজন্য মাকে বললাম দীক্ষা দিয়ে দিতে। তো সবাই মায়ের কাছে গেলে তিনি
উপরে একটু কঠোর স্বভাবের ছিলেন কিন্তু অনুভব করতেন যে ভিতরে তিনি কত ভালোবাসেন। আবার শ্রী বড় মা ছিলেন তিনি ঠাকুরের পিছনে প্রচ্ছন্নভাবেই নিজের সারা জীবন কাটিয়েছেন। তাই আমাদের সৎসঙ্গে কিন্তু দুরকম নারীরই এক্সাম্পল আছে। যেরকম একদিকে প্রবল দৃঢ় চরিত্রের শ্রী মা ছিলেন, অন্যদিকে শ্রী বড় মা ছিলেন। ঠাকুর মেয়েদের পড়াশোনার উপর জোর দিতেন। অশিক্ষিত মায়েদের মানে যারা লিখতে পড়তে পর্যন্ত জানতেন না, আমরা সবাই জানি যে তাদেরকে ৩ বছরে ম্যাট্রিক পাস করানোর দায়িত্ব, সে প্রবল বিশাল দায়িত্ব শ্রী ঠাকুর দিয়েছিলেন পঞ্চানন সরকারদা বা শরৎ হালদারদা, আমার ঠিক মনে নেই, তাদের উপরে। তো ঠাকুর নারীদের জন্যে প্রগতিবাদী ডেফিনেটলি ছিলেন। কিন্তু সমাজটাকেও সমাজের ভাঙনটাকেও রুখতে হবে। সেইজন্য কিছু কথা বলে দিয়ে গেছেন। সেই কথার তাৎপর্য বোঝাটা কিন্তু ভীষণ আ বেশি জরুরি। যাই হোক, আমার সময় হয়ে গেছে। আমি প্রত্যেকের শ্রী ঠাকুরের রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। তার মতো হয়ে ওঠার চেষ্টা করি। এটাই যেন আমাদের সবার জীবনের একমাত্র লক্ষ্য হয়। জয় গুরু।